আবদ্ধ লেখনীতে সঞ্জিতা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 25। তামিম মহলে সবাই জড়ো হয়ে বসে আছেন। মেহির, মেহতাব, তামিম সাহেব, মেহেরের মা, মেহেরের বাবা, তাহমিদ, তাসরিফ সবাই আছেন, শুধু তেজওয়ান ছাড়া। বাকি সবাই তুরি আর তুরজানকে নিয়ে বসে আছেন। তুরজান সবাইকে তামিম মহলে জরুরি কাজে ডেকেছিল। সবাই এসে সবকিছু জেনে স্তব্ধ হয়ে গেছেন, কিন্তু তার চেয়েও শতগুণ স্তব্ধ হয়েছে তুরজান। কারণ তুরির আচরণে সে পাগল হয়ে যাচ্ছে। বিয়ের পর যে ডায়লগ দিল আর এখন যে নাটক করে কান্নায় ভাসিয়ে দিচ্ছে। মেয়ে মানুষ যে এত বড় নাটক জানে তুরজানের তা জানা ছিল না। তুরজান যদি কাউকে উপদেশ দিতে পারতো তবে হয়তো সে বলতো, জীবনে অ্যারেঞ্জ ম্যারেজ করো, লাভ ম্যারেজ করো, যা ইচ্ছে করো, কিন্তু ফোর্স ম্যারেজ করো না, নয়তো আমার মতো জীবন হবে। বউয়ের জ্বালায় জীবন তেনা তেনা। মেহতাব তো গান বের করে শুট করার জন্য রেডি ছিল, কিন্তু তার মায়ের ধমকে থেমে যায়। তিনি একা তুরজানের সাথে কথা বলেন। কথা বলার পর আবারও পারিবারিকভাবে বিয়ে দেন। মেহতাবের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। নিজের বোনকে এভাবে ছেড়ে দেবে, কিন্তু মায়ের উপর কথা বলারও সাহস নেই। ওর বাবাও মায়ের কথাই একমত। তুরজানকে একা পেয়ে মেহতাবের মা প্রশ্ন করেন, জীবনে কয়টা খুন করেছো? তুরজানের এমন প্রশ্নে একটু হকচকিয়ে যায়, তবে সোজা উত্তর দেয়, হিসেব নেই। তিনি গম্ভীর গলায় আবার বলেন, 100 হবে তো? তুরজান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কি ভয়ঙ্কর মহিলা সে! সে উত্তর দেয়, হতেও পারে। তিনি আবার বলেন, একসাথে 40 জনকে মারতে পারবে? এটা শুনে তুরজান মুচকি হেসে বলে, কথাটা যদি হয় $1,000,000, পারবই তো, তবে এমনি এমনি পারবো না। এটা শুনে মেহতাবের মা মুচকি হেসে বলেন, আমার মেয়েকে ভালো রাখতে পারবে তো? তুরজান উঠে দাঁড়িয়ে সুন্দরভাবে জবাব দেয়, বিয়ে যখন করেছি তখন মনে রাখবেন, নিজের শরীরে রক্ত বেঁচেও আপনার মেয়েকে খুশি রাখার চেষ্টা করব, বাকিটা আপনার মেয়ের উপর। এই উত্তর শুনেই তিনি তুরজানকে মেনে নেন এবং আবারও বিয়ে দেন। মেহতাব রাগে চোখ মুখ টকটকে লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। হঠাৎ উঠে দাঁড়ায়, মেহেরের দিকে তাকিয়ে বলে, মেহের চলো, বাড়ি যেতে হবে। এত রাতে হঠাৎ চলে যাবে শুনে তামিম সাহেব বলেন, মেহতাব আজ রাতটা থেকে যাও। মেহতাব সোজা উত্তর দেয়, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এই বলে মেহেরের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে নাকি অন্য উপায় ট্রাই করব? মেহের নীরবে দাঁড়িয়ে থেকে বলে, আরো একটু সময়। মেহতাব হুমকির সুরে বলে, কোনো কথা নয়, চুপচাপ চলো। এই বলেই মেহের হাত চেপে ধরে নিয়ে যেতে থাকে, আর মেহের শুধু পেছনে তাকিয়ে থাকে ছলছলে চোখে। সবাই তাকিয়ে থাকেন, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেন না, তাহমিদও না। মেহতাবের রাগ হচ্ছে ওর মায়ের উপর। নিজের মেয়েকে এভাবে তো কোনো রাস্তার ফকিরও ছাড়বে না, উনি যেভাবে ছাড়লেন। কিন্তু মেহতাবের হিসেবে ঠিকই নিবে, মনে মনে ধরে নিয়েছে। তুরজানকে আল্লাহ আল্লাহ না ডাকিয়েও ছাড়বে না। তুরজানের রুমে হাঁটাহাঁটি করছে তুরি, চারিদিকে ফুল দিয়ে সাজানো বেড। আহ, ওর তো মন খুশিতে নেচে উঠেছে। বউ সাজানো হয়েছিল, তবে এসব সাজগোজ খুলে এখন একটা টি শার্ট আর ট্রাউজার পরেছে তুরজানের। তুরজান এখনো রুমে আসেনি, তুরি একাই সব দেখছে। রুমটা বেশ অদ্ভুত, কিছু কালো রঙের, এমনকি ওয়াশরুমের রংটাও সবকিছুই কালো। এসব ভাবছে তখনই তুরজান রুমে ঢোকে। তুরিকে এই রূপে দেখে তুরজান হতবাক হয়ে যায়। তাড়াতাড়ি দরজা লাগিয়ে তুরির দিকে এগিয়ে এসে বলে, এই তুমি আমার কাপড় কার কথাই পরেছো শুনি? তুরি তুরজানকে এত হাইপার হতে দেখে, রিল্যাক্স, এত হাইপার হবেন না, আমি কারো কথাই কিছু করি না, আমার নিজের ইচ্ছাতেই সব করি। তুরজান দাঁত চেপে এসে তুরির ডান হাত টেনে ধরে বলে, থাপড়িয়ে না দাঁতগুলো সব ফেলে দিব, শয়তান নাটকবাজ মেয়ে একটা। তুরি চারদিকে তাকিয়ে তুরজানের দিকে তাকায় আর শয়তানি হাসি দিয়ে বলে, আমার খাবার যদি আপনি চিবিয়ে দেন তবে দাঁত ফেলে দিলে সমস্যা নেই। তুরজান তুরির হাত আরো জোরে টেনে ধরে। তুরির চোখে চোখ রেখে বলে, তুমি বলেছিলে তো আমার সব কাজ করে দেবে, ওয়াইফ ম্যাটেরিয়াল হতে চাও, তবে আসো আমার পা টিপে দাও। তুরি এটা শুনে হালকা হেসে তুরজানের টি শার্ট খাবলে ধরে তুরজানের চোখে চোখ রেখে বলে, পা টিপে দিব, তবে শর্ত আছে। তুরি তুরজানকে এতটা কাছে নিয়ে এসেছে যে তুরজানের কলিজা ধকধক করছে। তুরজান নিজেকে সামলিয়ে আবারও বলে, কি শর্ত? তুরি হেসে তুরজানের গলায় হাত রাখে।
তুরির স্পর্শ পেতেই চোখ বড় বড় হয়ে তাকায় তুরজান। তুরি তুরজানের গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পায়ের সাথে গলাটাও টিপে দিব, যদি শর্তে রাজি থাকেন তবে বলুন। তুরজান তুরিকে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, একটা শয়তান মেয়ে তুমি, সরো আমার কাছ থেকে। তুরি সরে গিয়ে বেডে শুয়ে পড়ে আর বলে, লাইট অফ করে এসে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, আজ আর বাসর টাসর করতে মন চাচ্ছে না, আগামীকাল করবো নে। এই বলেই তুরি ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ে। আসলে তুরজান তো ওরও ভয় করছে, কিন্তু নিজেকে সাহসী দেখিয়ে আজকের জন্য বাঁচার চেষ্টা করছে। তুরজান কি একটা ভাবে, তারপর শয়তানি হাসি দিয়ে লাইট অফ করে এবং এসে তুরির পাশে শুয়ে পড়ে। তুরজান পাশে আসতেই তুরির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে মনে বলছে, আল্লাহ বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও আমায়। বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ। তুরি বারবার কেঁপে উঠছে, কিন্তু ঠান্ডায় নয়, ভয়ে। তুরিকে কাঁপতে দেখে তুরজান হাত বাড়িয়ে ওকে টেনে নিজের বালিশে নিয়ে নেয়, ওর ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়, ওর মুখের দিকে তাকায় কিছু মুহূর্ত। ওর খয়েরি রঙের ঠোঁট জোড়া অসম্ভব কাঁপছে, নীল চোখ জুড়ে ভয় স্পষ্ট, যা তুরজান প্রথম থেকেই দেখতে চেয়েছিল। তুরজান এটা দেখে মুচকি হেসে তুরির দিকে ঝুঁকে গিয়ে বলে, ঠান্ডা লাগছে? তুরি মাথা নাড়িয়ে উত্তর দেয়, হুম। তুরজান মুচকি হেসে তুরির পরা টি শার্ট ধরে এক টান দিয়ে বলে, আর লাগবে না। এই বলেই তুরির গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তুরি তুরজানের স্পর্শে ছ্যাঁত করে ওঠে, গলা শুকিয়ে মুহূর্তেই কাঠ হয়ে যায়, গলা দিয়ে অনেক কষ্টে উচ্চারণ করে, আজ থাক না। কিন্তু তুরজান কি আর থামবে? ওর হাত বাড়িয়ে তুরির থেকে ধীরে ধীরে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে দিতে দিতে বলে, সব যখন আজই হলো, এটাও আজই হোক। এই বলেই তুরির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, নিজের সমস্তটা দিয়ে আঁকড়ে ধরে তুরিকে। তুরি শুধু একটাই কথা বারবার তুরজানকে বলে, আজ থাক, আজ থাক। তুরজান উত্তর দেয়, আমার এত বছরের পবিত্রতা আমি আজই তোমায় উৎসর্গ করব। তুরি আর থামাতে পারে না তুরজানকে, তুরজান ডুবে যায় ওর মধ্যে। তুরি ভীষণ মিনতি করে, কিন্তু তুরজান আর শোনে না, নিজের মতো করে তুরিকে করে নেয়। এদিকে মেহের বাড়ি এসে মনমরা হয়ে রান্না করেছে, কোনো অভিযোগ করেনি মেহতাবের কাছে। একবারও মেহতাব ওকে বুঝলো না। কি এমন হতো যদি আজকের রাতটা একটু বোঝার চেষ্টা করত? কিন্তু মেহতাব ওকে বুঝলো না। মেহের আর মেহতাব এখন ডিনার করে বসে আছে লিভিং রুমে। মেহতাব সোফার এক পাশে হেলান দিয়ে পা শটান করে বসে ল্যাপটপে কাজ করছে, আর মেহের টিভিতে নিউজ দেখছে। আজকাল ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে সারা দিন নিউজে পড়ে থাকে মন। মেহতাব স্পষ্ট বুঝতে পারে মেহেরের মন মেজাজ বেশ তিক্ত। আসলে মেহতাব করছে চুরির পরিকল্পনা। আসলে তুরজান ওকে জানিয়েছিল এক বিস্মৃত ইতিহাস সম্পর্কে, একটি পচা পাণ্ডুলিপি, ইউরোপের একটি প্রাচীন মানচিত্র, আর জার্মান আর্কাইভ থেকে পাওয়া একটি চিঠি এনে দিয়েছিল। সব মিলিয়ে এটা দেখে মেহতাব বুঝে যায় এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক গোপন ভয়ানক তথ্য। সেই সময়ে জার্মান নাৎসি বাহিনীর ফ্রান্সের ওপর যখন দখল নেয়, তারা ফ্রান্সের একটি নামী ব্যাংকের কোষাগার লুট করে হাজার হাজার সোনার বার গাড়িতে তুলে তারা, যার দাম আজকের দিনে কল্পনাতীত। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, এই সোনা যাবে বার্লিনে, হিটলারের হেফাজতে। কিন্তু ঠিক তখনই ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা। নগরীর কিছু ফরাসি দেশপ্রেমিক সৈন্য নিজের দেশের ধন রক্ষায় কাণ্ডজ্ঞান হারিয়ে শহরের এক পাশে এক বৃহৎ লেকের বাঁধে বিস্ফোরণ ঘটায়। ফলাফল, লেকের গর্জন ওঠে, পানি ঢুকে পড়ে শহরের অলিগলিতে। বুঝে ওঠার আগেই গাড়ি, সৈন্য, ইতিহাস আর সোনা সবকিছু তলিয়ে যায় পানির নিচে, আর সেই নগরীও হারিয়ে যায় কুয়াশায় ঢাকা ইতিহাসে। বহু বছর পেরিয়ে গেছে, আজও বলা হয় সেই নদীর নিচে শুয়ে আছে 2000-এরও বেশি সোনার বার, নীরবে অতৃপ্ত আত্মাদের সাক্ষী হয়ে। তুরজান শুধু তথ্য জোগাড় করেছিল, কিন্তু মেহতাব ও চোখে স্বপ্ন দেখছে চুরি নয়, ইতিহাসে নিজের নাম লেখানোর। মেহতাব তৈরি করছে এক গোপন মিশন, নিজের ডিজাইন করা ওয়াটারপ্রুফ ড্রাম। রাতের অন্ধকারে সেই নদীর নিচে ডুবে গিয়ে একটা একটার পর একটা করে সোনার বার তুলে আনবে, আর এটা সে নিজেই গিয়ে করবে। তবে সমস্যা একটাই, ফরাসি সৈন্যরা এখনো সেই নদীর ওপরে প্রতিদিন 3 বার করে টহল দেয়। সেই এলাকাকে আজও ঘোষণা করা হয়েছে সেন্সিটিভ মিলিটারি জোন, এমন একটা জায়গা যেখানে গোপনে শ্বাস নেওয়াও অপরাধ। তবে শুধু সৈন্য নয়, কথিত আছে যারা এই সোনা খুঁজে পায় তারা আর ফিরে আসে না। নদীর নিচে শুধু সোনা নেই,
আছে এক অভিশপ্ত ইতিহাসের শ্বাসরুদ্ধ করা ভার। জার্মান সৈন্যদের কিছু দেহ আজও হয়তো আটকে আছে পানির তলায়। তাদের চোখে লেগে আছে সেই ভয়াবহ বিস্ফোরণের বিভীষিকা। আর এখন মেহতাব যাবে সেই নদীর তলায়, নিয়ে তার প্রযুক্তি, লোভ আর নিজের রক্ত গরম করার সাহস নিয়ে। মেহতাব জানে নদীটা শান্ত, কিন্তু তার নিচের গল্পটা নয়। আর এবার ইতিহাস আবার দম নেবে মেহতাবের সাথে। মেহতাব নিজের ল্যাপটপটা টেবিলে রেখে একটু ঘাড় ঘুরিয়ে মেহেরকে নিজের দিকে টেনে আনে, কিন্তু আজ আর মেহেরকে কিছু না বলে চুপচাপ চোখ রেখে বসে থাকে টিভির দিকে। মেহতাব এটা দেখে মেহেরের কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, বাড়ি যেতে চাও? থাকতে চাও সেখানে? মেহতাবের হঠাৎ ছোঁয়ায় কেঁপে ওঠে মেহের, তবুও নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, লোভ দেখাচ্ছেন? জানি তো দিবেন না। মেহতাব মুচকি হেসে মেহেরের চুলগুলো ওর পিঠ থেকে সরিয়ে নিতে নিতে বলে, আমি ফ্রান্সে যাব কয়েকদিনের মধ্যে, তখন না হয় যাবে, হবে তো? মেহের এটা শুনে বেশ খুশি হয়, মনে মনে ভাবে আল্লাহ তার মানে সুযোগ দিয়েই দিল। মেহের আলতো স্বরে বলে, ঠিক আছে। মেহতাব মেহেরকে নিজের দিকে সরিয়ে নেয়। মেহের বুঝে যায় কি করতে যাচ্ছে এই লোকটা। মেহতাব মেহেরের মাথা সোফায় রেখে নিজের ওর দিকে ঝুঁকে আসে। এটা দেখে মেহের বলে, রুমে চলুন, এটা তো লিভিং রুম, প্লিজ। মেহতাব মেহেরের কাঁধ থেকে ড্রেস সরিয়ে নিতে নিতে বলে, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ আছে? মেহের উত্তর দেয়, না। মেহতাব মুচকি হেসে বলে, তাহলে এত নাটক করার কি? রোম্যান্স তো আমরা এখানেই করতে পারি। মেহের এটা শুনে মুখ ঘুরিয়ে বলে, এটা রোম্যান্স না, আপনি আমাকে ফোর্স করছেন। মেহতাব হেসে বলে, আমার আবার সফট রোম্যান্স, ডার্ক রোম্যান্স এসবের চেয়ে ফোর্স রোম্যান্সেই মন বসে বেশি, সুইট হার্ট। এ বলেই মেহেরের দুই হাত নিজের মধ্যে নিয়ে নেয় মেহতাব, অতঃপর ডুব দেয় নিজের মতো করে মেহেরের মধ্যে। ঘুম ভেঙে যায় তুরজানের। রাত হয়তো 4টে বাজে। ওর বুকে বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে তুরি। তুরজান ঘুম ঘুম চোখে নড়ে চড়ে উঠে বসে, তুরিকে বাহুতে আগলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তুরির নড়াচড়া নেই। এটা অনুভব করে তুরজানের কলিজা ধক করে ওঠে। মনে পড়ে তুরির কান্নার কথা, মিনতির কথা। সাথে সাথে কি মনে করে তুরির পালস চেক করলেও পালস চলছে। তুরজান তুরির শরীর ঝাঁকিয়ে ডাক দেয়, তুরি। কিন্তু তুরির কোনো সাড়া শব্দ নেই। তুরজান ভয়ে কাঁপতে শুরু করে। তুরির থুতনিতে হাত রেখে তুরিকে ঝাঁকিয়ে আতঙ্কিত গলায় বলে, তুরি জান, তুরি। তুরজানের গলা শুকিয়ে আসে। তুরির থুতনি ধরে আবারও বলে ওঠে, হাই, কাম সারছে রে, পরে মেয়েকে মেরে ফেললাম না তো আবার। কিন্তু তুরির কোনো সাড়া শব্দ নেই। তুরজান তাড়াতাড়ি হালকা এগিয়ে বেডের পাশ থেকে পানির গ্লাস এনে অল্প পানি নিয়ে তুরির চোখে মুখে ছিটিয়ে মারে। এতে তুরির চোখে কুঁচকে আসে, ঠোঁট আলতো নড়ে ওঠে। এটা দেখে তুরজানের জান ফিরে আসে। তুরি যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের চোখ খুলে তুরজানের চোখে চোখ রেখে ঢোক গিলে ঠোঁট নাড়িয়ে অনেক কষ্টে বলে, পানি দিন। তুরজানের চোখ যায় তুরির গলার দিকে, যাতে শুধু লাল লাল দাঁতের দাগ, আর সেটাও ও নিজেই করেছে। গলার রগ ফেটে যাচ্ছে, মনে হচ্ছে তুরির পানির পিপাসায় এখনই মরে যাবে। তাই তাড়াতাড়ি তুরজান পানির গ্লাস হাতে নিয়ে তুরির ঠোঁটের কাছে এনে ধরে। তুরি ঢকঢক করে গিলে নেয় এক গ্লাস পানি। তুরজান গ্লাসটা জায়গা মতো রেখে দেয়। তখনই তুরি বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কেঁদে ওঠে, বলে, আপনি একটা নরপিশাচ তুরজান, একটা নরপিশাচ আপনি। খুব খারাপ, আপনি শেষ করে দিয়েছেন আপনি আমায়। আমার সারা শরীর অবশ হয়ে গেছে তুরজান, আমার শরীরের প্রতিটা রগে রগে ব্যথা করছে। খুব খারাপ আপনি, খুব। এই ছোট্ট আমার উপর একটু দয়া কেন করলেন না? তুরজানের খুব খারাপ লাগে তুরির এই কথাগুলো শুনে। তুরজান তুরির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, সরি জান, আর কখনোই এমন হবে না। আমি সত্যিই বুঝিনি, সত্যি খুব সরি। তুরির আগে তুরজানের বুকের অংশের চামড়া দাঁত দিয়ে আঁকড়ে ধরে। তুরজান তুরির এমন কাণ্ড দেখে হেসে বলে, নাও, কামড়ে নাও, তারপরও কেঁদো না। তুরি এটা শুনে নিজের ইচ্ছে মতো দাঁত বসিয়ে দিতে থাকে তুরজানের বলিষ্ঠ বুকের উদম চামড়ায়। তুরজান মুচকি হেসে সেই কামড় সহ্য করে নেয়। সে যা অবস্থা করেছে বেচারির সাথে, এটা তার একাংশেরও একাংশ নয়। একটা পুরনো ঘর, ঘরটা খুব অন্ধকার। ঘরের প্রতিটি কোণা থেকে ছড়িয়ে আছে ধোঁয়ার মতো হালকা কুয়াশা। ঘরের মাঝখানে একটা টেবিল, ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা কালো কাপড়ে ঢাকা।
তার উপর ঝকঝকে চুরি কাঁচি, পাশে সারি সারি সাজানো খাবার, যা সব চিকেন দিয়ে তৈরি। এখানে রয়েছে চিকেন কোরমা, চিকেন দো পয়াসা, চিকেন রেজালা, বাটার চিকেন, চিকেন চাটসা, চিকেন হায়দ্রাবাদি, চিকেন কারি, চিকেন নাগেটস কারি, চিকেন চাপ, গ্রিল চিকেন উইথ সালাড, চিকেন সালাড উইথ হানি মাস্টার্ড, চিকেন স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ, চিকেন ব্রথ বোল, তাবুক শিস, স্টেন্ডার কাবাব, তাবুকুলো পিলাব, চিকেন বোরেক ইটিসি। বাহ্যিকভাবে হয়তো সুস্বাদু হবে, অথচ এর উৎস জানলে যে কারোরই মুখে বমি এসে যাবে। টেবিলের সামনের চেয়ারে বেঁধে রাখা হয়েছে একজন কোরিয়ান মিনিস্টারকে, হাত পা বাঁধা চেয়ারের সাথে। চোখের ভীতি ছাপিয়ে উঠেছে গা শিউরে ওঠা আতঙ্কে। এই মিনিস্টারই কিয়ানের বাবা, যে এতদিন নিজের ছেলেকে বাঁচিয়ে রেখেছিল। অথচ আজ সে বসে আছে নিজের সন্তানের লাশ থেকে প্রস্তুত খাবারের সামনে। আর সেই অফিসার এরই লোক। যদি তেজওয়ান ওকে না মারত, তবে সে তেজওয়ানকে মেরে দিত। তেজওয়ান ওই অফিসার আর এর সম্পর্কে আগ থেকেই জানতো, তাই তো এই মিনিস্টারকে তুলে এনেছে কৌশলে, এবং এই খাবারগুলোর আয়োজনও করেছে। শুধু খাবার নয়, এগুলো রক্তমাখা ইতিহাস বহন করছে। এই চিকেন আসলে কিয়ান এবং সেই অফিসারেরই মাংস। তেজওয়ান নিজ হাতে রান্না করেছে এগুলোকে, রক্ত দিয়ে বানিয়েছে ওয়াইন, যেটা রেখেছে রূপলি গ্লাসে একটা রাজকীয় টোস্টের জন্য। আর টেবিলের মাঝখানে রাখা এক প্লেটই সুশি, যার প্রধান উপাদান কিয়ানের ছিন্ন ভিন্ন প্রাইভেট পার্ট। তেজওয়ান ধীরে ধীরে মিনিস্টারের সামনে এসে দাঁড়ায়, চোখে আগুনের লালচে রেখা, ঠোঁটে বিকৃত এক হাসি নিয়ে বলে, তোর সন্তান তো মরে গেছে। এখন তোর সন্তান যা দিয়ে কুকর্ম করত, এখন তোকে তার স্বাদ নিতে হবে। খা খা এগুলো। মিনিস্টার কাঁপছে এ কথায়, মাথা নাড়ছে দুদিকে, কিন্তু বাঁধা হাত পায়ে কিছুই করতে পারছে না। ও কাঁদছে আর অনুনয় করছে না খেতে। তেজওয়ান গর্জে উঠে বলে, খা বলছি। এ বলে এক হাত দিয়ে মিনিস্টারের মুখ চেপে ধরে, অন্য হাতে সেই বিকৃত সুশির টুকরো ঠেলে দেয় মুখে। চিবিয়ে খা, তোর পাপি ছেলে শেষ স্মৃতি এটা। মিনিস্টার বমি করতে চায়, কান্নায় গলা ভেসে যায়, কিন্তু তেজওয়ান ওকে কিছুতেই ছাড়ে না। বন্দুক ঠেকিয়ে রাখে কপালে। একটার পর একটা চিকেন আইটেম জোর করে খাওয়াই ওকে। মিনিস্টারের এতে গলার্ধকরণ নয়, প্রতিটি কামড়ে মিনিস্টারের আত্মা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তেজওয়ান একসময় রক্তে ভেজা ওয়াইনও ঢেলে দেয় গলায়। এত খাবার খেয়ে মিনিস্টারের জিহ্বা ফেটে যায়, শরীর কাঁপতে থাকে, সে কুকুরের মতো ছটপট করতে থাকে। এক শেষ আর্তনাদ করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, অতঃপর সে মারা যায়। তেজওয়ান দাঁড়িয়ে থাকে, ঠোঁটে ওর হালকা হেলানো এক বিযোগীয় হাসি। ওর চারপাশে ঘরে ছড়িয়ে পড়ে আছে রান্না করা মাংস আর রক্তের গন্ধ। ও চুপচাপ গ্লাস তুলে নেয়, সেই রক্ত মিশ্রিত ওয়াইন এক চুমুকে শেষ করে দেয়। বাবা, এখন তুইও মরলি, কিন্তু যেভাবে মরলি তা ইতিহাস হয়ে গেল।